আজকে আমি এমন একটি মুভি এক্সপ্লেন করব যেখানে এই লম্পট লোকটি জোর করে যুবতী মেয়েদেরকে বিয়ের আগেই ধর্ষণ করে গর্ভবতী করে দিত এবং যুবতী মেয়েদেরকে ধর্ষণ করাই ছিল তার একমাত্র নেশা। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই লম্পট লোকটি কিভাবে যুবতী মেয়েদের সাথে খারাপ কাজ করত। এবং এই মুভিটি দেখলে আপনি অনেক কিছুই জানতে পারবেন এবং আপনি অবাক হয়ে যাবেন। তো এই সব কিছু জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। মুভিটির নাম হচ্ছে নারী দোষ। শুরুতেই আমরা একটি ছেলে এবং একটি মেয়েকে দেখতে পাই যারা কিনা দুজন দুজনকে অনেক ভালোবাসে। তারা বিয়ে করার জন্য দুজনেই দুজনের ফ্যামিলিকে জানায়। তো ছেলেও ভালো, ছেলের ফ্যামিলিও ভালো, এসব দেখে মেয়ের বাবা রাজি হয়ে যায়। কিন্তু মেয়ের বাবা পণ্ডিত দেখে ছেলের কুণ্ডি মেলালে দেখে ছেলের কুণ্ডলিতে নারী দোষ আছে, মানে এই ছেলের সাথে বিয়ে দিলে সন্তান হবে না। এই ভয়ে মেয়ের বাবা বিয়েটা ভেঙে দেয়। ছেলেটির মাথায় তখন চক্ষম একটা আইডিয়া আসে যে সে যদি মেয়েটিকে আগেই প্রেগনেন্ট করে দেখায় তাহলে তো মেয়ের বাবা বিয়েতে রাজি না হওয়ার কোনো অপশনই পাবে না। ব্যাস, ছেলেটি মেয়েটিকে বুদ্ধি করে একটি হোটেলে নিয়ে যায় এবং মেয়েটির সাথে রাত কাটিয়ে পরের দিন মেয়েকে তার বাবার কাছে দিয়ে যায়। তো কেভিন রিধির সাথে হোটেলে রাত কাটিয়ে রিধিকে তার বাবার কাছে রেখে যাওয়ার 1.5 মাস পর রিধির বাবার অফিসে আসে। এর আগের বার রিধির বাবা যেমন ভাব দেখিয়ে কথা বলতেছিল এবার ঠিক সেভাবেই কথা শুরু করে। তো কেভিন ভয়ে ভয়ে বলে, আঙ্কেল আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। রিধির বাবা বলে, হ্যাঁ বলো। কেভিন বলে, আঙ্কেল আপনি রিধিকে ভুলে যেতে বলেছিলেন, তাই 1.5 মাস হলো আমি তার সাথে কোনো যোগাযোগ করি না। আঙ্কেল বলে, হ্যাঁ ভালো তো। কেভিন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কিন্তু আঙ্কেল গতকাল রিধি আমাকে মেসেজ করে বলেছিল। এইটুকু বলেই কেভিন থেমে গেলে আঙ্কেলের তো ভয় হচ্ছে। আঙ্কেল বলে, বেটা সে মেসেজে কি বলেছে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। কেভিন হাত বাড়িয়ে দিয়ে বলে, আঙ্কেল আপনি প্রমিস করুন এই কথা আপনি কাউকে বলতে পারবেন না। আঙ্কেল রাগ করে হাত মিলিয়ে বলে, আচ্ছা প্রমিস করলাম, এবার তো বলো। কেভিন বলে, কুলদেবীর কসম খান। আঙ্কেল ক্ষিপ্ত হয়ে বলে, আমার বিপি বাড়াচ্ছ কিন্তু, যা বলার দুম করে বলো। রিধি কি মেসেজ করেছে? এবার কেভিন কাঁপা কাঁপা সুরে বলে ওঠে, রিধি মেসেজ করে বলেছে তার নাকি মাসিক বন্ধ হয়ে গেছে, সে মনে হয় প্রেগনেন্ট। আঙ্কেল ঝটকা খেয়ে বলে, এটা কিভাবে সম্ভব? কেভিন বলে, আমি পরীক্ষা করার জন্য আমি তাকে হসপিটালে নিয়ে গেছিলাম, রেজাল্ট পজিটিভ এসেছে, আর এই হলো সেটার রিপোর্ট, নেন আপনি দেখতে পারেন। আঙ্কেল সেটা দেখে তো শক। কেভিন ধ্যাম করে আঙ্কেলের কাছে এসে আঙ্কেলের পায়ে হাত দিয়ে বলে, আঙ্কেল প্লিজ আমার কথাটা শুনুন, এখানে রিধির কোনোই দোষ নেই। আমি সেদিন রিধিকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। রিধি বাসায় যাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করতেছিল, কিন্তু ভাবলাম শেষবারের মতো তার সাথে আরো কিছুটা সময় কাটানো যায়, তাই তাকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে একটি হোটেলে নিয়ে যাই, আর এতেই কাজটা হয়ে গেছে। আঙ্কেল আবারও বলছি, এতে কিন্তু রিধির কোনোই দোষ নেই। সে আমাকে আটকানোর বহুত চেষ্টা করেছিল, পরিবেশটা রোমান্টিক ছিল আর আমিও ইমোশনাল ছিলাম, তাই নিয়ন্ত্রণ হারিয়ে আঙ্কেল কাঁদতে কাঁদতে মাথায় হাত দিয়ে বলে, হে ভগবান। কেভিন বলে, আঙ্কেল একদম টেনশন নিবেন না। আঙ্কেল চিল্লিয়ে বলে, টেনশন নিব না মানে? কেভিন বলে, আঙ্কেল ধীরে বলুন, এসব কথা বাহিরে কারো কানে গেলে আপনার মান সম্মান থাকবে না। আঙ্কেল বলে, সেটা হওয়ার কি আর বাকি আছে? কেভিন বলে, হ্যাঁ আছে। কেভিন বলে, প্লিজ আপনি শান্ত হয়ে আমার কথাটি শুনুন। আঙ্কেল শান্ত হলে কেভিন বলে, আপনি যদি এখনই আমার সাথে রিধিকে বিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু কেউ এই ঘটনার বিষয়ে জানতেও পারবে না, আর তাছাড়া আপনার তো অভিযোগ ছিল আমি কখনো বাবা হতে পারবো না। তো নেন, এখন রিপোর্ট তো আপনারই হাতে। আঙ্কেল কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এর মাঝেই আবার কেভিন বলে ওঠে, আঙ্কেল রিপোর্ট পজিটিভ আসার পর রিধি আপনার ভয়ে মরার প্ল্যান করতেছে। আঙ্কেল তো শক খেয়ে কেভিনের দিকে তাকিয়ে থাকে। কেভিন মুখ ফিরিয়ে নিয়ে বলে, রিধি লজ্জায় আপনার সামনে আসতে পারছে না এবং আপনার সাথে এই বিষয়ে কোনো কথাও বলতে পারবে না, তাই সে মরে যেতে যাচ্ছে। তাই আপনি যদি এই বিষয় নিয়ে তাকে ডেকে কথা বলেন তো সে লজ্জায় নিজেকে শেষ করে দিবে, এটা গ্যারান্টেড। আঙ্কেল আপনি যদি এই বিষয়কে না বলে আমাদের বিয়েটা দিয়ে দেন তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিয়ে হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং রিধিও মরার প্ল্যান ক্যান্সেল করে দিবে। এবার রিধির বাবা কি বলবে বুঝতেই পারছে না এবং সমানে কেঁদেই যাচ্ছে। কেভিন হুঁশ ফেরায় এবং বলে, আঙ্কেল বিয়েটা কি এবার হচ্ছে? আঙ্কেল ম্যামা করতে করতে মাথা নাড়িয়ে সায় জানায়। কেভিন খুশি হয়ে বলে, আঙ্কেল তাহলে পণ্ডিত ডেকে শুভ দিনটা ঠিক করব।
আঙ্কেল বলে রাখো তোমার শুভ লগ্ন, আজ অথবা আগামীকালের মাঝেই বিয়ে হবে। কেভিন বলে ঠিক আছে, আপনি তাহলে একবার আমার বাবার সাথে বিয়ের বিষয়ে কথা বলে নিন। আঙ্কেল বলে আচ্ছা, এখানে কয়েকটা বিষয় ক্লিয়ার করে দেই। প্রথম কথা, রিধিকে প্রেগনেন্ট করে রিধির বাবাকে বিয়েতে রাজি করার জন্য যে প্ল্যান করেছে এই ব্যাপারে রিধি কিন্তু এখন পর্যন্ত কিছুই জানে না। দ্বিতীয় কথা, কেভিন রিধিকে নিয়ে যেদিন হোটেলে গিয়েছিল সেদিন তাদের মাঝে জাস্ট কেবল একটি কিসি হয়েছিল, এর বেশি কিছু হয়নি। বাট কেভিন রিধিকে সারা রাত সেখানে রেখে সকালবেলা তার বাবার কাছে দিয়ে যায়। যখন 1.5 মাস পর কেভিন যখন রিধির বাবার কাছে ফেক প্রেগন্যান্সির বিষয়টা জানাতে পারে, এভাবে ব্ল্যাকমেল করতে পারে, তখন রিধির বাবা যেন কোনো সন্দেহই না করে, কারণ সে তো জানে তার মেয়ে এক রাত কেভিনের সাথে ছিল। তৃতীয় কথা, এসব প্ল্যান যেহেতু তলে তলে হবে, তাই রিধির আড়ালে রিধির ভাই কুনালও এই বিষয়ে এবং এই প্ল্যান সম্পর্কে জানে, এবং রিধি যেহেতু এই বিষয়ের তেমন কিছুই জানে না, তাই রিধি প্রেগনেন্ট এটা শোনার পর রিধির বাবা যদি রিধির সাথে এটা নিয়ে রাগারাগি করে তাহলে সব প্ল্যান তো ঘেটে যাবে। তাই কেভিন রিধির বাবাকে বলে বুদ্ধি খাটিয়ে এভাবে বলেছে যে আপনি যদি রিধির সাথে এই বিষয়ে কথা বলতে চান তো ও লজ্জায় মারাই যাবে, তাই ওর সাথে এইসব বিষয়ে কোনো কথা না বলেই ডাইরেক্ট আমাদের বিয়েটা দিয়ে দেন। তো রিধির বাবা বাসায় এসে রিধিকে ডাক দেয়। রিধি বাহিরে আসলে রিধির বাবা বলে তুমি যদি সত্যি কেভিনকে বিয়ে করতে চাও তো আমার কোনো আপত্তি নেই। হঠাৎ বাবার এই পরিবর্তন দেখে রিধি অবাক হয়ে কারণটা জিজ্ঞেস করতে যাবে, তখনই কুনাল খপ করে রিধিকে থামিয়ে এবং বলে বাবা তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। রিধির মা বলে উঠে হঠাৎ তোর কি হলো? রিধির বাবা রেগে মেগে এসে বলে তুমি বেশি কথা বলো না তো, তাড়াতাড়ি রেডি হও, কেভিনের বাসায় যেতে হবে। এই বলে আঙ্কেল কুনালকে রিধিকে রেডি করতে পাঠায়। কুনাল বলে হ্যাঁ পাপা, এই বলে তাড়াতাড়ি করে রিধিকে নিয়ে যায়। রিধি অবাক হয়ে বলে আরে বাবা রাজি হলো কিভাবে? কুনাল বলে তুই চুপ থাক, তোর বিয়ে হচ্ছে ব্যাস এইটুকুই জান। আর হ্যাঁ, বাবা কেন রাজি হলো হ্যান ত্যান এগুলো নিয়ে একদমই তাকে জিজ্ঞেস করবি না, তাড়াতাড়ি রেডি হ, তোর পাগলার সাথে তোর বিয়ে হচ্ছে। এই বলে কুনাল চলে যেতেই রিধি খুশির ঠেলায় নাচতে শুরু করে। কুনাল গেটে এসে বলে নাচা বন্ধ কর গাধি। রিধি বলে তুই জানাই ইয়ার। ব্যাস পরের সিনে দেখে রিধির পুরো ফ্যামিলি গাড়িতে করে কুনালের বাসায় যাচ্ছে এবং রিধি খুশিতে গুলুগুলো হয়ে যাচ্ছে। তো পথের মাঝেই তারা ফলমূল এবং মিষ্টি কিনে আবারও চলতে শুরু করে এবং সিন চলে আসে কেভিনদের বাসায়। কেভিনের পরিবার রিধির পরিবারকে রিসিভ করে ভিতরে বসতে দিলে কেভিন এসে রিধির পাশে বসে। দুই পরিবার সবাই যখন আড্ডায় ব্যস্ত, কেভিন আর রিধি তখন একে অপরের দিকে তাকিয়ে থেকে কল্পনায় জগতে ব্যস্ত। তো বিয়ের সকল আলাপ পাকা করে রিধির বাবা কেভিনকে মিষ্টি মুখ করালে কেভিন খুশি হয়ে রিধির ভাইয়ের দিকে তাকায় এবং ইশারায় শুকরিয়া জানায়, কারণ রিধির ভাইয়ের সাপোর্ট না পেলে এটা কখনই সম্ভব ছিল না। সে সাথে তারা এটা ভেবে হাসতে থাকে যে বাবাকে রাজি করাতে তারা এরা কি কাণ্ড করেছে। এদিকে রিধি তার ভালোবাসার মানুষটিকে শেষমেশ পেতে চলেছে, এটা ভেবেই খুশি এবং লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কেভিন তখন রিধির বাবাকে বলে আমি রিধিকে নিয়ে একটু ঘুরতে যাই। আঙ্কেল না করার তো কোনো অপশন নাই, তাই কি আর করার, আঙ্কেল সাই দেয়। ব্যাস কেভিন রিধিকে নিয়ে বাহিরে বের হতেই তো কেভিন রিধিকে নিয়ে সারাদিন কাটায় এবং রাত 10টা বেজে যায়। রাত 10টা বেজেছে এটি শুনে রিধি বলে বাপ রে, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আমি বাসায় না পৌঁছানো পর্যন্ত বাবা তো টেনশনে জেগে থাকবে। কেভিন বলে দাঁড়া, তোর বাবাকে ঘুম পাড়িয়ে দেই। এই বলে কেভিন রিধির বাবার কাছে কল করলে রিধি তো ভয়ই শেষ। কল রিসিভ হলে কেভিন বলে হ্যাঁ পাপা, রিধির ফিরতে আরো রাত হবে, কোনো সমস্যা? রিধির বাবা তো মানকার চিপায় পড়ে না বলার কি অপশন আছে? সে বলে না বেটা, কোনো সমস্যা নেই, আমার রাত জাগার অভ্যাস আছে। কেভিন বলে ওকে পাপা। এদিকে কুনাল তো মনে মনে ভাবতেছে আচ্ছা হারামি তো ক্ষমতায় বসতে না বসতেই লুটে পুটে খাওয়া শুরু করে দিয়েছে। ওদিকে রিধি তো প্রেগনেন্সি নাটকের বিষয় কোনো কিছুই জানে না, তাই সে ভেবে পাচ্ছে না বাবা এত সহজে রাজি কিভাবে হলো। তো পরের দিন দেখি কুনাল তার বোনকে নিয়ে বিয়ের শপিং করতে গিয়েছে। রিধি ট্রায়াল রুম থেকে একটি বিয়ের ড্রেস পরে বের হয়ে আসে এবং তার ভাইকে বলে আমাকে কেমন লাগছে? ভাই বলে আরে পুরোই অস্থির লাগছে, দাঁড়া আমি একটা ফটো তুলি। এই বলে ভাই খুশি হয়ে রিধির ফটো তুলতে শুরু করলে হঠাৎ ভাইয়ের মুখ খারাপ হয়ে যায়। ও বলে তুই তাহলে সত্যি আমাদের ছেড়ে চলে যাচ্ছিস? ব্যাস এটা শুনতেই মুহূর্তেই বোনের হৃদয়টা যেন চুরমার হয়ে যায়। সিন চলে আসে বিয়ের পরের দিন সকালবেলা। কেভিনের বাবা কেভিনকে সাথে নিয়ে তার মামার সাথে গল্প করেছে আর উপরতলা রুমে রিধি আছে। কেভিনের তো তর্স ইচ্ছে না, তাই সে এখানে
সেখান থেকে উঠে তাড়াতাড়ি রিধির রুমের দিকে যায়। কেভিন দরজা খুলতেই রিধির শরীরে কোনো কাপড় ছিল না, তাই সে দুম করে কম্বল দিয়ে নিজেকে ঢেকে নেয়। রেগে মেগে বলে, আরে দরজায় নক করে ঢুকবি না? কেভিন সরি বলে দরজাটা লাগিয়ে দিয়ে একটু পর আবারও দরজাটা খুলে দিয়ে বলে, 1 মিনিট, সরি বলবো কেন? এখন তো আমার সম্পূর্ণ দেখার অধিকার আছে। এই বলে কেভিন কম্বলটা কেড়ে নেওয়ার জন্য দুষ্ট নজরের দিকে তাকালে রিধি ভয়ে জড়সড় হয়ে পিছনের দিকে যেতে থাকে এবং বলে, কেভিন প্লিজ এটা করিস না প্লিজ। কিন্তু কেভিন কোনো কথাই শুনছে না। এমন সময় কেভিনের মা রিধি বলে ডাক দিতেই, হ্যাঁ আন্টি, সরি, হ্যাঁ মা। কেভিনের মা বলে, তোমার মামা চলে যাচ্ছে, তাই তাকে বিদায় জানাতে নিচে আসো। এদিকে কেভিন ধীরে ধীরে রিধির আরো কাছে গেলে এবং কম্বলটা হাত দিয়ে নিচের দিকে নামিয়ে যা দেখার দেখতে থাকে। রিধি লজ্জায় বলে ওঠে, মা ডাকতেছে, ছেড়ে দাও। তখন কেভিন রিধির হালাত দেখে খিলখিল করে হাসতে থাকে। তো রিধি ও কেভিন দুজনেই নিচে এসে মামাকে বিদায় জানায়। কেভিনের ছোট ভাই এবং মা যেই না মামাকে এগিয়ে দিতে যায়, ব্যাস মাঠ ফাঁকা। মাঠ ফাঁকা পেতেই কেভিন রিধিকে খপ করে ধরে নেয়। রিধি ভয়ে মামি বলে ডাক দিতেই কেভিন তাড়াহুড়া করে কেটে পড়ে এবং পাশে ড্রয়িং রুমে এসে বসে। এর মাঝেই কেভিনের মা বাবা দুজনেই ড্রয়িং রুমে আসার সময় রিধিকে সাথে নিয়ে আসে এবং একসাথে বসে নানান গল্প করতে থাকে। কেভিন রিধিকে রুমে নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, অথচ এদিকে বাবা মার গল্পই শেষ হচ্ছে না। তো দুজনে গল্পে মনোযোগ না দিয়ে চোখে চোখে যে লুতুপুতু করে এটা কেভিনের মা দেখে ফেলে এবং বুঝে ফেলে এই সময় এরা দুজন যেই পরিবেশ চাচ্ছে সেটা এই বাড়িতে পাচ্ছে না। তাই মা যেই না বলে ওঠে, তোরা চাস তো আজকে ঘুরতে যেতে পারিস। ব্যাস কেভিন ধ্যাম করে ওঠে এবং বলে, রিধি চল। রিধি তো রীতিমতো লজ্জায় পড়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরে কেভিন বলে, তোর নাকি কিছু কেনাকাটা করার ছিল, চল তোকে মার্কেট করে দেই। তখন কি রিধি বলে, হ্যাঁ চলো। কেভিন বলে, হ্যাঁ তাড়াতাড়ি চল। এই বলে কেভিন সিঁড়ির কাছে গিয়ে ফিসফিস করে বলে, চল চল। আরে চল না রে বাবা, এত লেট করছিস কেন? কেভিনের মা বাবা এদের এসব কীর্তি দেখে হাসতে থাকে। সিন কাট হলে দেখি কিসের মার্কেট, কিসের কি। কেভিন অস্থির হয়ে রিধিকে একটি রিসোর্টে নিয়ে যায়। কেভিনের অস্থিরতা দেখে রিধি ভয়ে বলে, এত অস্থির হচ্ছিস কেন? একটু ধৈর্য ধর। কেভিন বলে, রাখ তোর ধৈর্য, 25টা বছর ধরে ধৈর্য ধরেছি। রিধি ভয়ে বলে, প্লিজ একটু কুল হ, আরামসে। কেভিন বলে, রাখ তোর আরামসে, দেখ আজকে তোর কি হালাতটাই না করি। 3 দিন তুই বিছানা থেকেই উঠতে পারবি না। রিধি বলে, প্লিজ তুই এইসব বলিস না, আমার খুব টেনশন হচ্ছে। তখন কেভিন বাঘের মতো একটা হিংস্র গর্জন দিয়ে রিধির দিকে তাকালে রিধি বলে, যা জঙ্গলি কোথাকার। তো এরা একটি রিসোর্টে এসে রুম ভাড়া নেয়। কেভিন রুমের দরজাটা খুলেই দাঁড়িয়ে থাকে। রিধি লজ্জায় লাল হয়ে রুমের ভিতরে ঢুকে। এবার কেভিনও রুমের ভিতরে ঢুকে দরজাটা লক করে দেয়। তো কারেন্ট চলে যেতেই রিধি বলে ওঠে, ওহ শিট, কারেন্টটা চলে গেল। কেভিন বলে, তুই এবার গেলি। এই বলে কেভিন রিধিকে ঝাপটে ধরে বিছানায় পড়ে এবং সিন কাট হয়। চলে আসে পরের দিন এয়ারপোর্টে। আমরা দেখি এরা দুজন হানিমুনে যাচ্ছে এবং এদের পরিবারের লোকজন সবাই বিদায় জানাতে এসেছে। তো সবাইকে বিদায় জানিয়ে এরা হানিমুনে গোয়ায় চলে যায়। এরা এখানে থাকার জন্য আগে থেকে একটি লাক্সারি ভিলা বুক করে রেখেছে এবং সেখানেই যাচ্ছে। তো পথের মাঝে কেভিনের পিনিক উঠে গেলে রিধি অনেক কষ্টে কেভিনকে সামলায়। এরপর এরা সেই ভিলাতে পৌঁছায়। মেন গেটের কাছে আসতেই কেভিনের কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। তো কর্মচারী এদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে আর কেভিন কর্মচারীর আড়ালে রিধির সাথে রোমান্স করার চেষ্টা করছে। রিধি তো বিরক্ত হয়ে যাচ্ছে এটা ভেবেই যে, আরে বাবা একটু তো ধৈর্য ধর। কিন্তু না, কেভিনের তো তরই সইছে না। সে যখনই সুযোগ পাচ্ছে তখনই শুরু হয়ে যাচ্ছে। কর্মচারী তাকাতে ধরতেছে তো দুম করে স্বাভাবিক হয়ে যাচ্ছে। কর্মচারীও বুঝতে পারছে না হচ্ছেটা কি। তো যাই হোক, এভাবেই দুষ্টামো আর খুনসুটি করতে করতে এরা রুমে পৌঁছালে কর্মচারী এদেরকে ব্যালকনি সহ প্রয়োজনীয় প্রতিটি জায়গা বুঝিয়ে দিতে থাকে। কেভিন তো মনে মনে বলতেছে, আবে অনেক বুঝিয়েছিস, এবার তাড়াতাড়ি যা, আমাকে কাজ শুরু করতে হবে। কিন্তু লোকটি যেন কথা শেষ করতেই চাইছে না। এদিকে কেভিনের এই কীর্তি দেখে রিধি হাসতেছে। কর্মচারী কেভিনের সাথে কথা শেষ করে আবার রিধিকে নানান কথা বোঝাচ্ছে। কেভিন এবার 1000 টাকার নোট দিয়ে লোকটিকে বলে, ভাই তুই যা তো, অনেক বুঝিয়েছিস, ওদিকে যা। ওদিকে রিধি তো খিলখিল করে হাসতেই থাকে। তো অনেক কষ্টের পর লোকটি শেষমেশ চলে গেলে কেভিন দরজাটা লাগিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। এরপর কোনো কথা নেই, দৌড়ে এসে দে হামলা। এক ম্যাচ কমপ্লিট। কেভিন রিধির দিকে তাকিয়ে ইশারায় বলে, হবে নাকি আরেক ম্যাচ? রিধি ইশারায় সায় দিতেই লে আবার হামলা, আর এক ম্যাচ শেষ।
এরপর রাতে ঘুমাতে গিয়ে দুজনেই রোমান্টিক হয়ে পড়লে আরেক ম্যাচ। সকালবেলা রিধি আয়না দেখতে গেলে খেয়াল করে ম্যাচ খেলার সময় কেভিন তাকে আঁচড় দিয়ে ঘাড়ে দাগ করে দিয়েছে। ব্যাস, রিধি রেগে মেগে কেভিনের কাছে গিয়ে দাগটা দেখিয়ে বলে এটাতে কি করেছিস। তখন কেভিনও রেগে মেগে বলে, তার শার্ট নামিয়ে তার ঘাড়টা দেখিয়ে বলে, দেখ তুই আমার কি করেছিস। এরপর পিঠ দেখিয়ে বলে, দেখ আমার পিঠের কি অবস্থা করেছিস। এটা দেখে রিধি তো শক। সে ম্যাচের উত্তেজনায় কখন যে এসব করেছে সে নিজেও জানে না। তো রিধি ভয়ে চুপ মেরে আছে। কেভিন রাগ না হয়ে হেসে দিলে রিধিও হেসে দেয় এবং রিধি তার ঘাড়ের দাগটা দেখিয়ে কেভিনকে বলে, চালিয়ে যা, আর কোনো অভিযোগ নেই। এটা শুনে কেভিন দুষ্টামো করে রিধিকে কামড়াতে শুরু করে। পরের দিন কেভিন জ্যাকেট ট্যাকেট পরে রেডি হয়ে বাইরে যাবে। এখন বাহিরে যাবে এমন সময় রিধি রেডি হয়ে সামনে এসে দুষ্টি ইশারায় রুমের দিকে যেতেই কেভিন জ্যাকেট ট্যাকেট খুলে পিছন পিছন দিয়ে দৌড়। আরেক ম্যাচ। সাবাস। কেভিন দেখে ম্যাচ শুরুর অস্থিরতায় রিধির স্কার্টটাই ছিঁড়ে ফেলেছে। তো রিধি এবার একটি শর্ট জিন্স পরে বাহিরে যাওয়ার জন্য আবারও রেডি হয়। এমন সময় কেভিন এসে রিধিকে এমন ড্রেসে দেখে লেজেলা কেভিনের তো মাথায় উলটপালট হয়ে যাচ্ছে। তারপর আরেক ম্যাচ। এরপর দেখি এরা বাহির থেকে ঘুরে এসে রুমে যাওয়ারও তর্স হয়নি। এরা সিঁড়িতেই বসে শুরু করে দিয়েছে। তো ভোরবেলা এরা ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে বেলকনিতে আসতেই সূর্য ওঠার আগেই এদের রোমান্স শুরু হয়ে যায়। ব্যাস, আরেক ম্যাচ। এরপর এরা গোসল করার জন্য সুইমিং পুলে যায়। লেজেলা এখানে একই অবস্থা। এখানেও আরেক ম্যাচ। এরপর রাতে এদের ফুল পিক আপ উঠেছে এবং দুজনেই ব্যাগপত্র খুঁজতে শুরু করে, কন্ডম খুঁজতে থাকে। বাদ বাকি এরা যে 10 প্যাকেট কন্ডম এনেছিল সব শেষ। লেজালা এদিকে এদের তরস হইছে না। তখন রাগ কন্ডম বিনা কন্ডমই এরা শুরু হয়ে গেছে। কিন্তু কেভিনের হুঁশ ফিরতেই কেভিন ফার্মেসিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ও ইশারায় বলে, জাস্ট 5 মিনিট অপেক্ষা করো, নিয়ে আসতেছি। এই বলে কেভিন যেতে ধরলে রিধি দৌড়ে এসে দরজাতেই শুরু হয়ে যায়। কেভিন বলে, প্লিজ 5 মিনিট, বাইকটা স্টার্টে রাখ, আমি আসতেছি। এই বলে কেভিন বের হয়েই ফার্মেসিতে যাওয়ার জন্য দৌড় দিলে রিধি ব্যালকনিতে এসে অস্থির হয়ে তাকিয়ে থাকে। এদিকে কেভিন এই মাঝরাতে বাইক নিয়ে দেখ হারাটান বিড়ি টানতেছে এবং কন্ডম আনতে ফার্মেসিতে যাচ্ছে। ফার্মেসিতে এসে কয়েক প্যাকেট কন্ডম নিয়েই আবার দেখ হারাটান। ওদিকে রিধি অস্থির হয়ে যাচ্ছে। এর মাঝে কেভিনের বাইকের আওয়াজ শুনতেই রিধি দৌড়ে তাড়াহুড়ো করে নিচতলায় আসতে থাকে। মানে কেভিনের উপরে আসারও তর্স হইছে না এর। তো রিধি দরজা খুলে দিয়েই ঝাঁপ দিয়ে কেভিনের কোলে উঠে এবং শুরু হয়ে যায়। কেভিন তখন ওভাবে রিধিকে কোলে তুলে সিঁড়ি বেয়ে উপরতলায় যাচ্ছে এবং রুমে ঢুকে কোনো কথা নেই। আবারও আরেক ম্যাচ। পরের দিন সকালবেলা কেভিনের ঘুম ভাঙলে কেভিন রিধিকে রুমে না দেখতে পেয়ে রিধিকে ডাকতে থাকে। রিধি পায়জামা ছাড়া রুমে আসলে, এই সকালবেলা তুই পায়জামা ছাড়া কি করছিস? রিধি রেগে মেগে বলে, জঙ্গলি, তুই আমার সকল নাইটি এবং পায়জামা ছিঁড়ে ফেলেছিস। এমন সময় কেউ দরজায় নক করলে রিধি তাড়াহুড়ো করে কম্বলের নিচে চলে যায়। ও কেভিনকে দরজা খুলতে বলে। কেভিন দরজা খুললেই কর্মচারী এসে চা দিয়ে যায়। রিধি বলে, 3 দিন ধরে রুমেই আছি, প্লিজ চল না আজকে বাইরে ঘুরতে যাই। এটা শুনে কেভিন রিধির হাতটা ধরে বলে, ওকে চল তাহলে। গোসল করে রেডি হই। রিধি তখন খুশি হয়ে বাথরুমের দিকে যেতে শুরু করলে কেভিন তখন খুশি হয়ে বলে, যাক আরেক ম্যাচ হচ্ছে। তো এটা শুনে রিধি কান্না শুরু করে। তো গোসল শেষে রিধি রেডি হয়ে কেভিনের সামনে আসে। কেভিন তখন রিধিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে। রিধি মতলব বুঝতে পারে এবং রিধি রেগে মেগে তাকালে কেভিন তার কাছে এসে বলে, প্লিজ আজকে না যাই। রিধি বলে, ঠারকিস কোথাকার, চল বাহিরে। এই বলে রিধি কেভিনকে ঠেলে ঠেলে বাসার বাহিরে নিয়ে যায় এবং সিন চলে আসে বানজি জাম্পিং এর এখানে। কেভিন রিধির সাথে বানজি জাম্পিং করার জন্য উঠেছে এবং ভয়ে রিধির হালত খারাপ হয়ে গেছে। কেভিন রিধিকে এই যে সাহস জোগানোর চেষ্টা করতেছে, কিন্তু না, রিধি ভয়ে কিছুতেই ঝাঁপ দিবে না। সে ভয়ে কান্নাকাটি শুরু করে। কেভিন শেষমেশ রেগে মেগে বলে, আচ্ছা তোর দেওয়া লাগবে না, ম্যাম এর বেলগুলো খুলে দেন তো। এই বলে কেভিন মন খারাপ করে থাকলে কেভিনের এই মন খারাপ দেখে রিধি বলে, ঠিক আছে চল ঝাঁপ দিব। এটা শুনতে কেভিন খুশি হয়ে যায় এবং রিধিকে আই লাভ ইউ বলে দে ধাক্কা। এরপর এরা স্পিড বোর্ডে উঠে সেই অস্থির লেভেলের মজা করতে থাকে। সন্ধ্যায় এরা একসাথে খালি পায়ে পুরো সমুদ্র হাঁটে। রাতে হোটেলে ফেরার সময় এক বোতল লাল পানি আনে এবং দুজনেই খেয়ে মাতাল হয়ে যায় এবং নানান পাগলামো করতে থাকে। ভাই রে ভাই, এদের এই সব রোম্যান্স দেখে যেই পাবলিক অবিবাহিত তাদের ফাটতেছে এইটা ভেবে অবিবাহিত বলে আজ এসব করতে পারছি না, আর যারা বিবাহিত তাদের আবার আফসোস হচ্ছে এটা ভেবে যে সারা বিয়ে করে কি করলাম, এসবের তো কিছুই করতে পারিনি। তবে আমার মতে প্রতিটি মানুষেরই বিবাহিত দাম্পত্য এমনই হাসি খুশি থাকা দরকার। তো পরের দিন এরা রিসোর্টের বাইরে বসে আছে। এমন সময়
রিধির বাবা রিধিকে ফোন করে বলে, রিধি আমি তোমার ফেসবুকে দেখলাম তুমি বানজি জাম্পিং করতেছো। তুমি জানো না তোমার এমন অবস্থায় বানজি জাম্পিং একদমই উচিত নয়। রিধি তো বুঝতেই পারছে না যে তার বাবা তার প্রেগন্যান্সির বিষয়ে মিন করতেছে। তাই রিধি বুঝতে না পেরে, আরে পাপা আমি তো ঠিকই আছি, বানজি জাম্পিং করলে সমস্যা কি? এটা বলে রিধির বাবা বলে, ফোন জামাইকে দে। কেভিন ফোনটা নিয়ে হ্যালো বলতে রিধির বাবা বলে, কেভিন রিধি প্রেগনেন্ট অবস্থায় বানজি জাম্পিং করতেছে, তুমি ওকে আটকাবে না? কেভিন তাড়াহুড়ো করে উঠে এবং রিধির কাছ থেকে দূরে সরে যায় এবং বলে, সরি বাবা, আমার এটা একদমই মনে ছিল না, প্লিজ টেনশন করবে না, এমনটা আর হবে না। রিধি তো আগাগোড়া কিছুই বুঝতে পারছে না তার বাবা বানজি জাম্পিং এর করা নিয়ে এমন রিঅ্যাক্ট করছে কেন। যাই হোক, কেভিন অনেক কষ্টে তার শ্বশুরকে শান্ত করায়। এর 2 দিন পরে দেখি এরা হানিমুন করে ফিরতেছে এবং এয়ারপোর্টে এদের পরিবার এদেরকে রিসিভ করতে এসেছে। তো সবাই এদেরকে আনন্দের সহিত রিসিভ করে। এয়ারপোর্ট থেকে আসতে আসতে রিধির বাবা বলে, কেভিনকে বলে, জামাই রিধির প্রেগন্যান্সির বিষয় তো তুমি, আমি আর রিধি ছাড়া কেউই জানে না। এভাবে আর কতদিন? এই খুশি সংবাদটা সবাইকে আজ আনন্দের সহিত বলবো, প্লিজ জানা। কেভিন বলে, হ্যাঁ বাবা বলবো। এই বলে কেভিন একটা কল আসার বাহানায় শ্বশুরের কাছ থেকে দূরে সরে যায়। পরের সিনে দেখি কেভিন কুনালের সাথে কথা বলার জন্য একটি রেস্টুরেন্টে এসেছে এবং সাথে রিধি এবং কেভিনের ভাই প্রশান্তও আছে। রিধি কেভিন এবং রিধির জন্য খাবার অর্ডার করে কুনালকে ইশারায় বলে চল। কুনাল ইশারায় বলে চল। কেভিন উঠে পড়ে এবং রিধিকে বলে, আমি পেমেন্ট করে দিয়েছি, তোরা খা। আমি আর কুনাল রেস্টুরেন্টের সামনে যাচ্ছি, তোদের খাওয়া শেষ হতেই তোরা ফিরে আসিস। রিধি বলে, কেন যাচ্ছিস? কুনাল বলে, পান খেতে। প্রশান্ত বলে ওঠে, ভাই আমার জন্য একটা নিও। তো এরা রেস্টুরেন্টের নিচে গিয়ে বিড়ি টানতেছে। কেভিনকে টেনশন করতে দেখে কুনাল বলে, কি হয়েছে? আরে ভাই তোর বাবা জেদ ধরেছে যে আমি রিধির প্রেগন্যান্সির বিষয়টা সবাইকে অ্যানাউন্স করে বলি, কিন্তু রিধি তো বাস্তবে প্রেগনেন্ট না, তাহলে এখন কি করব বল। কুনাল বলে, টেনশনের কি আছে, এবার বাচ্চা নেওয়ার প্ল্যান কর এবং প্রেগনেন্ট হওয়ার পরেই অ্যানাউন্স করে দিস, ব্যাস হয়ে গেল। আরে না ইয়ার, আমরা 3-4 বছর শুধু এনজয় করতে চাই, তারপর বাচ্চা নেব। কুনাল বলে, বাচ্চা হলেও তো আনন্দ করা যায়। কেভিন বলে, না কিছুতেই সম্ভব না, তোর আইডিয়াও নেই যে আমরা কি লেভেলের আনন্দ করি। শালা 20 প্যাকেট সাথে নিয়ে গেছিলাম, 3 দিনেই শেষ। কুনাল রেগে মেগে বলে, আরে ভাই আমি এসব শুনতে চাই না। কেভিন বলে, আরে সরি ভুলে গিয়েছিলাম তোর তো বোন হয়, সরি ইয়ার। এমন সময় রিধি সেখানে হাজির হতেই দুম করে এরা সিগারেট নামিয়ে ফেলে, কারণ রিধি জানে না কুনাল এবং কেভিন দুজনেই সিগারেট খায়। রিধি তো রেগে মেগে আগুন, দুজনের দিকে তাকিয়ে আছে। তো রিধি রেগে মেগে দুজনকেই বলে, দুজনেই প্রমিস করো যে যা করবে লিমিটের মধ্যে করবে, আর হ্যাঁ সিগারেট খাওয়া লাগে তো খাও, আমি গাড়ির কাছে গিয়ে ওয়েট করতেছি। এই বলে রিধি রেগে মেগে চলে গেলে কেভিন টেনশনে রিধির দিকে এক নজরে তাকিয়ে আছে। কুনাল ফিসফিস করে বলে, আরেকটা বিড়ি দে তো। কেভিন আপন টেনশনে ডুবে থাকা অবস্থায় বিড়ি এগিয়ে দিয়ে কাঁদো অবস্থায় বলে ওঠে, আজ রাতে স্পর্শ করতে দিবে না রে। এটা শুনে রিধির ভাই রেগে মেগে কেভিনের দিকে তাকালে ও খেপে গিয়ে বিড়ি ফেলে দিয়ে চলে যেতে থাকে। এদিকে কেভিনের কোনো হুঁশ নেই, সে রিধির দিকে যেতে যেতে বলছে, রিধি জান পাখি। আর সিন কাট হয়ে রাতে চলে আসে। কেভিন রিধির গায়ে হাত দিতেই যথারীতি সেটাই হয়। কেভিন কান্না স্বরে রিধিকে বলে, আবার হাত দিতেই রিধি ধ্যাম করে হাতে কামড় দিয়ে দেয়। আর কেভিন দুষ্টামো করে বলে ওঠে, দেখ আজকে তোর কি করি। এই বলে সে রিধির উপরে হামলা করে দেয়। দুজনে দুষ্টু মিষ্টি খুনসুটি করতে থাকে। রিধি বলে, প্লিজ আজকে নয়। বলে, এক রাতও মিস নয়। তারপর আর কি, যা হওয়ার সেটাই হয়। সকালবেলা কেভিন তার বাবার সাথে ব্রেকফাস্ট করতে বসে। এমন সময় প্রশান্ত এসে কেভিনের গায়ে আঁচড় দেখে বলে, ভাই তোমার ঘাড়ে কিসের আঘাত পেয়েছো? কেভিন বলে, কই। রিধিও দম করে এসে বলে, কই দেখি। প্রশান্ত বলে ওঠে, এগুলো তো নখের আঁচড় বলে মনে হচ্ছে। রিধি ধ্যাম করে জায়গাটা হাত দিয়ে ঢেকে ফেলে এবং প্রশান্ত দিকে রেগে মেগে তাকায়। তখন প্রশান্ত বুঝে যায়, ও বলে ওঠে, ও আচ্ছা এই বিষয়। এই বলে প্রশান্ত দুম করে কেটে পড়লে রিধি ইশারায় কেভিনকে বলে, সরি ইয়ার। কেভিনের বাবা বলে, ওর ঘাড়ে কি হয়েছে? রিধি ও কেভিন একসাথে বলে ওঠে, কিছু না বাবা, দেখাও দেখি। এই বলে বাবা দেখতে ধরলে রিধি লজ্জায় চলে যায়, আর বাবাও আঁচড়টা দেখে যা বোঝার বুঝে যায়। এর মাঝে মা এসে উঠে বলে, ঘাড়ে কি হয়েছে রে? এবার কেভিন ও তার বাবা একসাথে বলে ওঠে, না কিছু না। ততক্ষণে মাও ঘাড়টা দেখে ফেলে এবং কাহিনী বুঝতে পেরে কেভিনের বাবার দিকে তাকিয়ে মুচকি হাসে। ওদিকে রিধি সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছিল। যেই না কেভিনের মা রিধির দিকে তাকায়, রিধির লজ্জায় উপরের দিকে দৌড় দেয়। কেভিনের মা কেভিনের মাথায় হাত দিয়ে বলে, টেনশন করিস না, দাগ একদিনের মাঝেই চলে যাবে। কেভিন বাবার মুখের দিকে তাকিয়ে লজ্জায় উঠে পড়ে এবং রেগে মেগে উপরের তলায় চলে যায়। এদিকে রিধি রুমে এসে লজ্জায় কাউকে মুখ দেখানোর অবস্থায় নেই বলে মাথাটা তোয়ালে দিয়ে ঢেকে রেখেছে। কেভিন এসে রেগে মেগে তোয়ালেটা সরালে
রিধি কাঁদো কাঁদো স্বরে বলে, আমরা লজ্জায় এবার মুখ দেখাবো কি করে? কেভিন বলে, আমরা নাক কেটে ফেলবো। এটা বলে কেভিন হেসে উঠলে রিধিও হেসে ফেলে ও দুজনে দুজনের কাণ্ড ভেবে খিলখিল করে হাসতে থাকে। তো হাসাহাসি শেষ হলে রিধি ইচ্ছে করেই কেভিনের ঘাড়ে খামচি দিয়ে ধরে থাকে এবং কেভিন চিল্লিয়ে ওঠে। রিধি বলে, ও সরি। তো পরের দিন রিধি এবং কেভিন অফিসে কাজ করতেছে। এমন সময় রিধির বাবা ফোন করে বলে, জামাই আগামীকাল রিধিকে নিয়ে আমাদের বাসায় এসো। কেভিন বলে, বাবা কোনো সমস্যা? রিধির বাবা বলে, না, আগামীকাল বিশেষ দিন উপলক্ষে একটা আয়োজন করেছি, তুমি আসো, আসলেই বুঝতে পারবে। কেভিন বলে, আচ্ছা বাবা ঠিক আছে। সিন কাট হলে দেখি কেভিন রিধির বাসায় এসেছে এবং সবাই একসাথে খেতে বসেছে। তো রিধির বাবার হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে কিছু একটার জন্যই রিধিকে ও কেভিনকে ডেকে এনেছে। এখন কাহিনীটা কি সেটাই এখন দেখার পালা। রিধির বাবা খাবার খেতে খেতে কেভিনের কানের কাছে এসে বলে, খুশির খবরটা আজকে সবাইকে দিয়েই দাও। এই রে কাম সারছে, এবার কি হবে? রিধির মা বলে, কুনাল তোমার বাবা কিসের খুশির খবরের কথা বলছে? কুনাল তো ভয়ে শুনেও না শোনার ভান ধরে বসে থাকে। এদিকে রিধির বাবা বলেই যাচ্ছে, জামাই নিউজটা তোমার শাশুড়িকে দাও, সে অনেক খুশি হবে। কেভিন কথা কেটে অন্য কথায় যাওয়ার চেষ্টা করতেছে, বাট রিধির বাবার ওটাই, জামাই আজকে গুড নিউজটা সবাইকে জানিয়ে দাও। এদিকে রিধি তো কিছুই বুঝতে পারছে না। রিধি বলে ওঠে, কেভিন কিসের গুড নিউজ? সবাইকে বলো দেখি। কুনাল ইশারায় বলে, ভাই সত্যটা মোটেও বলিস না, মাঠে মারা পড়বি। রিধির মা এতক্ষণে আন্দাজ করে ফেলে এবং বলে ওঠে, রিধিকে প্রেগনেন্ট? রিধির বাবা বলে, একদম। রিধি তো অবাক। রিধি বলে ওঠে, মা আমি প্রেগনেন্ট মানে? আমি তো এখনো বাচ্চা নেওয়ার কোনো প্ল্যানই করিনি। এবার কেভিন আর চুপ করে থাকতে পারে না, সে সত্যটা বলেই যে, বাবা বিয়ের আগে রিধি প্রেগনেন্ট হওয়ার বিষয়ে আমি আপনাকে যেটা বলেছি আর সেই রিপোর্টটা দেখেছি সেটি সম্পূর্ণ মিথ্যা ছিল। এটি শুনে রিধির বাবা তো শক। ওইদিকে রিধিও এটা ভেবে শক যে কেভিন তার বাবাকে এটা বলে রাজি করিয়েছে যে সে প্রেগনেন্ট। তাই রিধি রেগে মেগে কেভিনের দিকে এক নজরে তাকিয়ে থাকে। কেভিন বলে, পাপা নারী দোষের কারণে আপনি রিধির সাথে আমার বিয়ে দিতে চাননি, তাই আমাকে বাধ্য হয়ে মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। রিধির বাবা রেগে মেগে বলে, তুমি এতটা নিচু কাজ কিভাবে করলে? কেভিন তো চুপ। ওদিকে রিধি ভেতরে ভেতরে রাগে ফুসতেছে। রিধির বাবা বলে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। কেভিন বলে, পাপা আমি যদি সত্যি তখন রিধিকে প্রেগনেন্ট করতাম তাহলে ওটা বিশ্বাসঘাতকতা হতো। আমি তো বিয়ের আগে রিধি আর আমার মাঝে নিরাপদ সীমানাটা রেখেই আপনার বিশ্বাস রক্ষা করেছি। রিধির বাবা বলে, তুমি আমার মেয়ের জীবনটা বরবাদ করে দিয়েছ। কেভিন বলে, আপনি এমন কেন বলতেছেন? রিধি তো আমার সাথে অনেক খুশি আছে। রিধির বাবা বলে, আরে বাচ্চা ছাড়া জীবন কতটা কষ্টে তুমি জানো না। তোমার যে বাচ্চা হবে না, রিধির যে কি হবে এটা ভেবেছো একবারও? কেভিন যেই না বলে বাচ্চা হবে। রিধির বাবা রেগে মেগে বলে, আরে তুমি কেন বুঝতেছো না? তোমার কুণ্ডলিতে নারী দোষ আছে। এই বলে রিধির বাবা কাঁদতে শুরু করলে কেভিন বলে, রিধি তুই কিছু বলছিস না কেন? রিধির বাবা অস্থির হয়ে বলে, আরে ও এসবের কি বলবে? এই বলে রিধির বাবা অস্থির হয়ে গেলে রিধি তার বাবার মুখের দিকে চেয়ে থেকে কেভিনকে বলে, কেভিন আমি আর তোর সাথে যাচ্ছি না, তুই এখান থেকে চলে যা। কুনাল বলে, রিধি তুই অতিরিক্ত করছিস কিন্তু। কেভিন কুনালকে থামায় এবং রিধিকে বলে, যখন তোর ঠিক মনে হয় আমাকে ফোন করিস, আমি তোকে নিতে চলে আসবো। এই বলে কেভিন বেরিয়ে গেলে কুনাল দৌড়ে বাইরে এসে বলে, কেভিন তুই টেনশন নিস না, আমি বিষয়টা ম্যানেজ করতেছি। সিন কাট হলে দেখি রিধি তার ভাইয়ের কাছে এসে বলে, তুই এসব জানতিস তাই না? কুনাল হ্যাঁ বললে রিধি রেগে মেগে বলে, তুই এমন একটা প্ল্যানে কিভাবে রাজি হতে পারলি? কুনাল রিধিকে শান্ত করিয়ে বসিয়ে বলে, মাথা ঠান্ডা করে ভেবে দেখ আমি এমনটা কেন করেছি। তুই ওর সাথে সবচাইতে খুশি আছিস তাই না? ব্যাস এটাই। এমন সময় বাবা এসে কুনালকে রুম থেকে যেতে বললে কুনাল চলে যায়। তখন বাবা রিধিকে বলে, মা সব ঠিক আছে, বাট তুই জামাইকে যেইভাবে অপমান করে বের করেছিস এটা কিন্তু মোটেও ঠিক করিসনি। সে হাজার হলেও সে এই বাড়ির জামাই। হ্যাঁ তার এমন কাজে আমি মনে আঘাত পেয়েছি এটা ঠিক, কিন্তু বিয়ে তো উপরওয়ালার সৃষ্টি। তার সাথে যখন তোর বিয়েটা হয়েছে তো ব্যাস এটা ভাঙার সাহস আমার নেই, আর তোরও এই সাহস করার উচিত নয়। তুই ওকে ডেকে ক্ষমা চা ও ওর সাথে বাসায় চলে যা। তুই ওর সাথে খুশি আছিস এটাই এখন আমার সুখ। এই বলে বাবা এখান থেকে চলে গেলে রিধি কাঁদো কাঁদো হয়ে কেভিনকে ফোন করে বলে, আমাকে নিয়ে যা। কেভিন খুশি হয়ে বলে, দেখ দৌড়ে আসতেছি। রিধির কান্না ভেজা ফেসে কিউট হাসি ফুটে ওঠে। তো কেভিন রিধির বাসায় চলে আসলে কুনাল রিসিভ করে বসতে বলে। রিধি তখন অশ্রু লাল চোখ নিয়ে কেভিনের কাছে আসে। কেভিন রিধিকে এই অবস্থায় দেখে তার কাছে এসে বলে, সরি ইয়ার, প্লিজ এইভাবে আর কাঁদিস না। রিধি বলে, আই এম সরি টু। এরপর দেখি কেভিন রিধিকে নিয়ে বাসায় ফিরতেছে। তো পথের মাঝে রিধি বলে, একটা প্রশ্ন করি, সত্যি সত্যি বল। কেভিন বলে, হ্যাঁ বল। রিধি বলে, তুই কি বাচ্চা নেওয়ার জন্য রেডি? কেভিন মুহূর্তের মাঝেই থ হয়ে যায় এবং রিধির দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ ভেবে বলে, আজকে রাত পর্যন্ত তো রেডি ছিলাম না, তবে আজকে একটা বাচ্চার জন্য
এক্সাইটমেন্ট দেখে এখন বাচ্চা নেওয়ার জন্য মন বানিয়ে নিয়েছি। এটা শুনে রিধি স্বস্তির একটা নিঃশ্বাস নিয়ে ফেললে কেভিন জিজ্ঞাসা করে, হঠাৎ এই প্রশ্ন করলে, তুই কি রেডি? রিধি লজ্জায় লাল হয়ে হ্যাঁ বললে কেভিন বলে, ওকে চল, তো আজকে থেকে নো কন্ডম, তোর মাথায় কি শুধু এইসবই চলে? এই বলে রিধি লজ্জায় লাল হয়ে কেভিনকে বলে, কালকে আমাদের মনে হয় ডক্টরের কাছে যেতে হবে। কেভিন রিধির দিকে তাকালে রিধি বলে, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। এটা শুনে কেভিন মুহূর্তের মাঝে গাড়ি থামায় এবং বলে, এটা তো ইম্পসিবল, আমরা তো সবসময় কন্ডম ইউজ করেছি, একদিন অস্থির হয়ে ইউজ করতে ভুলে গিয়েছিলি, আর আমিও তোকে আটকাইনি। কেভিন বলে, তুই সিরিয়াস? রিধি বলে, হ্যাঁ সিরিয়াস। এটা শুনে কেভিন বলে, এটা তুই তখন বললি না কেন যখন তোর বাবা আমাদেরকে বাচ্চা হবে না বলে আমাদেরকে বকছিল? এই বলে দুজনেই খুশিতে আত্মহারা হয়ে ও পরের দিন ডাক্তার কাছে যায়। রিধি চেকআপ রুম থেকে মন খারাপ করে বেরিয়ে আসলে কেভিন টেনশনে পড়ে যায়, কিন্তু রিধি ইশারায় রিপোর্ট পজিটিভ জানাতে কেভিনের ফেসে হাসি ফুটে ওঠে। তো এই খুশি নিউজটা দুই পরিবারকে সবাইকে দেওয়ার পর সবাই তো মহা খুশি, বিশেষ করে রিধির বাবা, কারণ চাচা মিয়ার মনের সন্দেহ ওটাই ছিল যে কেভিন কখনোই তার মেয়েকে প্রেগনেন্ট করতে পারবে না। নেন চাচা মিয়া, হানিমুনে গিয়ে খেলা ম্যাচের রেজাল্ট চলে এসেছে। এরপর সিন কাট হয়ে চলে আসে একদম রিধির বাচ্চা ডেলিভারি দেওয়ার দিন। রিধি ফুটফুটে একটি বাচ্চা জন্ম দিলে বাসার সবাই খুশি হয়ে যায়।